মাননীয় স্পিকার, শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানকে ধারণ করে আগামী 2041 সালের মধ্যে 80,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। মাননীয় স্পিকার, বিদ্যুতের ব্যাপারে আমার পাথরঘাটা বামনা বেতাগী উপজেলার সাধারণ মানুষের একটা অভিযোগ রয়েছে। বিদ্যুৎ প্রায় থাকে না, সারাদিনে যেটুকু থাকে তা লো ভোল্টেজের কারণে ফ্যান পর্যন্ত ঘোরে না। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয়ের নিকট দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার নির্বাচনী এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করবেন এবং বিদ্যুতের লো ভোল্টেজ এর সমস্যা হতে আমার নির্বাচনী এলাকাবাসীকে মুক্ত দেওয়ার জন্য বরগুনা জেলার পাথরঘাটার পল্লী বিদ্যুতের একটা সাব স্টেশন স্থাপনের ব্যবস্থা করবেন। মাননীয় স্পিকার, দেশের সকল শিল্প প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য শিল্প প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করার জন্য আমি মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সরকারের প্রায় সকল ধরনের একক প্রকল্প হতে বরগুনাবাসী উপেক্ষিত। বরগুনা জেলার সার্বিক উন্নয়নের জন্য বড় কোনো প্রকল্প সরকার দিচ্ছে না। বরগুনা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প 2023 সালে হাতে নেওয়া হয়েছিল। 2024 সালে এসে মাত্র 300 কোটি টাকা বরাদ্দ রেখে পিএকনেক রাখা হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্থানীয় পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর নিকট আশা করব বরগুনা জেলার উন্নয়নের জন্য অন্তত 1000 কোটি বরাদ্দ রেখে বরগুনা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ উন্নয়ন প্রকল্পটা দ্রুত অনুমোদন করবেন। গত 27-28 মে 2024 তারিখে দেশে দক্ষিণাঞ্চলে উপর দিয়ে ঘূর্ণিঝড় ইমেল বয়ে যায়। 36 ঘন্টা ব্যাপী বন্যা পাথরঘাটা বামনা বেতাগী উপজেলার ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। আংশিক ও সম্পূর্ণ মিলে প্রায় 38,000 ঘরবাড়ি, 1.5 শতাধিক প্রতিষ্ঠান ভেঙেছে। অনেক মাছের ঘের পুকুর তলিয়ে গেছে। এছাড়া কৃষিক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়েছে। সব থেকে বড় সমস্যা হলো পাথরঘাটা বামনা বেতাগী উপজেলার প্রায় 17টি বেড়িবাঁধ ভেঙে ঝড়ের প্রভাব সৃষ্টিতে জলচাষে আমরা অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন করেছি এবং এই ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ এসেছে, কিন্তু আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা এবং স্বাস্থ্য খাতের ব্যাপক সংস্কার এবং একটা বৈপ্লবিক পরিবর্তন। মাননীয় স্পিকার, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রেসের অক্সফোর্ড, মুক্তির দুর্গ ঢাকা বিশ্ববিদ্যালয়কে সমস্ত দেশবাসী আমরা অনেক ভালোবাসি, কিন্তু বিশ্ব র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পজিশন এখন 500-র নিচে। আমরা শতাধিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনুমতি দিয়েছি, হাতে গোনা কয়েকটা বাদ দিলে মাননীয় স্পিকার সেসব বিশ্ববিদ্যালয়গুলো কি পড়ায় আর কি সার্টিফিকেট দেয় সেগুলো এখন দেখার প্রয়োজনীয়তা রয়েছে। মাননীয় স্পিকার, একটা দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হলে প্রয়োজন মানসম্মত শিক্ষার, এবং সেই লক্ষ্য নিয়ে আমরা জাপান থেকে প্রযুক্তি এনে মাননীয় প্রধানমন্ত্রী আধুনিক মেট্রো রেল তৈরি করেছে। যদি জাপানের একটা ভালো বিশ্ববিদ্যালয় বা একটা ভালো হাসপাতাল বাংলাদেশে আনা যায়, তাতে কি কোনো অসুবিধা আছে মাননীয় স্পিকার? আমরা চায়নার প্রযুক্তি সহায়তায় বা তাদের বিনিয়োগে বা যৌথ বিনিয়োগে আমরা এখানে রাস্তা করেছি, ব্রিজ করেছি, আমরা এখানে বিদ্যুৎ কেন্দ্র করেছি। সেখানকার একটা ভালো বিশ্ববিদ্যালয় বা একটা ভালো হাসপাতাল বাংলাদেশে আনলে অসুবিধা কি মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার এই অগ্রযাত্রার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো সীমাহীন দুর্নীতি। মাননীয় স্পিকার, অধপতনেরও একটা স্তর আছে। গত সপ্তাহে পত্রিকায় দেখলাম যে একজন বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা তিনি পদত্যাগ করে তিনি যোগ দিয়েছেন 41তম বিসিএস এর নন ক্যাডার সাব রেজিস্ট্রার পদে। কি আছে এই সাব রেজিস্ট্রার পদের চাকরিতে যে এতটা নৈতিক অধপতন হলে ওই কর্মকর্তা এই কাজটা করতে পারে? ক্যাডার ছেড়ে নন ক্যাডার এসে তিনি যোগ দিয়েছেন। এই একটা ঘটনা প্রমাণ করে মাননীয় স্পিকার, এই দেশের একটা শিক্ষিত জনগোষ্ঠী কতখানি নৈতিক অধপতনে আমরা চলে গিয়েছি। মাননীয় স্পিকার, গত কয়েকদিন আগে ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় থেকে আমি একটা বিশেষ বরাদ্দ পেয়েছি 50 লাখ টাকার। সেই বরাদ্দের অনুকূলে আমি প্রকল্প জমা দিয়েছি, কিন্তু একই সময় ওই একই মন্ত্রণালয় থেকে আমার নির্বাচনী এলাকায় প্রায় 5 কোটি টাকার বিশেষ বরাদ্দ গিয়েছে। কে বা কারা এগুলো চেয়েছে বা কিভাবে দিয়েছে এগুলো কিছুই জানি না। নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আমি মনে করি আমি সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি। আমি জানি না মাননীয় মন্ত্রী মহোদয় জানেন কিনা, আমি তাও জানি না। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। গত 22শে জুন আমার নির্বাচনী এলাকার একটা ব্রিজ ভেঙে একটা মাইক্রোবাস নদীতে পড়েছে। এলজিডির ওই ব্রিজটা করেছে 2008-09 অর্থ বছরে। ওই ব্রিজে ওই বাসে মাইক্রোবাসে যে 9 জন যাত্রী ছিল তার 7 জনই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে, যারা সবাই একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল মাননীয় চিফ মহোদয়ের নির্বাচনী এলাকায়, তাদের বাড়ি গ্রামের বাড়ি সেখানে।
আমি সেখানে ছুটে গিয়েছি ঘটনার পর। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, মাননীয় চিফ হুইপ মহোদয়ের পক্ষ থেকে ওই শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমি সমবেদনা জানিয়েছি। কিন্তু ঘটনাস্থল চাওড়া এবং হলদি ইউনিয়নের ওখানে যাওয়ার পর দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ আমার কাছে নালিশ করেছে, অভিযোগ করেছে। এই ব্রিজ নির্মাণের সময় তারা অভিযোগ করেছে নির্মাণ ত্রুটির, তারা মানববন্ধন করেছে, কিন্তু কোনো কর্তৃপক্ষ কোনো কর্ণপাত না করার ফলে এই ব্রিজগুলো ভেঙে এই 9টা মানুষের মৃত্যু হলো। এরকম 58টা ব্রিজ আছে আমার নির্বাচন এলাকায়, এলজিডি যেটা ব্যবহারের অনুপযোগী হিসেবে ঘোষণা করেছে। মাননীয় স্পিকার, এই ব্রিজগুলো যদি নির্মাণ করা না হয় বা মেরামত করা না হয় তাহলে এই মৃত্যুর মিছিল আর ঠেকানো যাবে না। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে এই ব্যবহারের অনুপযোগী ব্রিজগুলো নির্মাণের দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের যত অসুবিধা থাকুক, ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ, বৈশ্বিক মহামারী, যত রকমের প্রতিবন্ধকতা থাকুক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে এগিয়ে যাবে দুর্বার গতিতে।